প্রশ্ন 3 এবং তিতাস বই যদি কেউ ফলো করেন তাহলে তিতাস বইয়ের থিওরি নাম্বার 4। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রশ্নে প্রথমে যে কোশ্চেন উল্লেখ আছে, দেখাও যে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 সমীকরণ দুটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। সমীকরণ কয়টা সরলরেখা প্রকাশ করে? সমীকরণটি দুইটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। তার মানে এইখানে এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ, এবং এই সমীকরণ দ্বারা দুইটি সরলরেখা নির্দেশ করে এবং সেই দুইটা সরলরেখা কি? সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা করিবে যদি কন্ডিশন আছে, সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি a:h ইকুয়াল h:b ইকুয়াল g:f অথবা bg² ইকুয়াল af²। অর্থাৎ সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি এই কন্ডিশন দুইটা মানে। এটা আমাদের প্রমাণ করতে হবে এই ইকুয়েশনটা থেকে। এছাড়াও আমাদের আরও প্রমাণ করতে হবে, আরও দেখাও যে ওই সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কোন সরলরেখাদ্বয়ের? এই যে সমান্তরাল যে সরলরেখা প্রকাশ করে দুইটা, সেই সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব একটা হবে 2 ইন্টু √g² - ac ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস b। অথবা আরও একটা আসবে, এখানে দুইটা আসবে ন্যূনতম দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব, আর একটা হচ্ছে 2 ইন্টু √f² - bc ডিভাইডেড বাই b ইন্টু a প্লাস b। এবং তৃতীয় অংশে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এবং রেখাদ্বয় সমপতিত হয় বা সমপাতিত লিখতে পারতাম, ভালো উচ্চারণ হচ্ছে সমপাতিত হয়। রেখাদ্বয় যদি সমপাতিত হয় তবে আমাদের দেখাতে হবে af² ইকুয়াল bg² ইকুয়াল ch² হয়। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে কোশ্চেনটায় আমাদের কিন্তু তিনটা অংশে প্রমাণ করতে হবে। ফার্স্টে আমাদের এই সমান্তরাল যুগল সমান্তরাল সরলরেখা থেকে এই দুইটা প্রুভ করতে হবে, তো তারপরে এই সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এই দুটা প্রমাণ করতে হবে, এবং তৃতীয় অংশে সমান্তরাল রেখাদ্বয় যদি সমপাতিত হয় তবে এটা প্রমাণ করতে হবে। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 96, 2006, 16 বিএসসি পাস করছে, 5 এবং 7 সালে এসেছে। এই টাইপটা এনটিআরসির মানে এইভাবে এনটিআরসির পরীক্ষা আসেনি, তবে এটা একটু ভিন্ন আঙ্গিকে এসেছে। সেই কোশ্চেনটাও আমি এখানে ইন্ডিকেট করেছি। দেখো এইখানে অথবা দিয়ে যদি ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 সমীকরণটি একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, তবে প্রমাণ করো যে h² সমান ab, bg² - af² = 0। এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে, এবং 12তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে একটা কোশ্চেন এসেছে, সেটাও দেখুন। এই যে এটা, সেটা একই কোশ্চেন, সমপাতিত সরলরেখা নির্দেশ করবে যদি এই সাধারণ দ্বিঘাত সমীকরণ, সেক্ষেত্রে প্রমাণ করতে হবে h²/b ইকুয়াল g²/c এবং f²/b ইকুয়াল টু g²/a। এখন এই দুইটা প্রমাণের ক্ষেত্রে আপনাদের প্রুভ করার ক্ষেত্রে কতটুকু লিখতে হবে ভিডিও শেষে আমি বলে দিব যে এই প্রশ্নটা যদি আসে তাহলে কতটুকু লিখতে হবে, আর এই প্রশ্নটা আসলে কতটুকু লিখতে হবে। আর উপরের যে অংশটা, অর্থাৎ উপরের যে প্রশ্নটা আছে, প্রথমে যেটা দেখেছিলাম, এই যে ফার্স্টে যেভাবে প্রশ্নটা, এইটা যদি আসে তাহলে আমাদের তিনটা অংশই লিখতে হবে, অর্থাৎ এখানে তিনটা প্রমাণই আমাদের দেখাতে হবে। তো আসুন আমরা প্রমাণটা দেখি। তাহলে ফার্স্টে আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। মনে করি সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটাকে আমরা 1 নং ধরে নিলাম। এই 1 নং সমীকরণটা দুইটি বা একজোড়া, দুইটা মানেই হচ্ছে একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে এবং সরলরেখাদ্বয়। এখন দুইটা যদি সমান্তরাল সরলরেখা প্রকাশ করে তাহলে কিন্তু সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এখানে x এর যে সহগগুলো আসবে সেই x এর সহগগুলো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে
যুগল সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এক্স এর সহগগুলো সেম আসে। তাহলে দেখুন সমান্তরাল সরলরেখায় কি আসবে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, আর একটা লিখেছি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন প্রাইম ইকুয়াল 0। তাহলে এখানে দেখুন এক্স এর সহগ কত, এল, এখানেও কিন্তু এক্স এর সহগ এল। তার মানে যেহেতু যুগল সরলরেখাদ্বয় কি সমান্তরাল, এই কারণে এক্স এর সহগ কি আসবে, সেম আসবে, এবং ওয়াই এর সহগও কি আসবে, সেম আসবে। ওয়াই এর সহগ এম, ওয়াই এর সহগও এম নিচের দ্বিতীয় সমীকরণে। কিন্তু কনস্ট্যান্টটা কি হবে, ভিন্ন হবে, এই কারণে এইখানে এন লিখেছি, এটা এন প্রাইম লিখেছি। যদি শুধুমাত্র সমান্তরাল কথাটা উল্লেখ না থেকে বলতো যদি একজোড়া সরলরেখা প্রকাশ করে অথবা যুগল সরলরেখা প্রকাশ করে, তখন কিন্তু আমাদের এইখানে আমরা এটা ভিন্ন ভিন্ন ধরতাম। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা লিখতাম এল অন এক্স প্লাস এম অন ওয়াই, অর্থাৎ এক্স এর সহগ এল অন এবং ওয়াই এর সহগ এম অন, এবং এখানে এন এর সহগ মানে এন কনস্ট্যান্ট হচ্ছে এন অন। দ্বিতীয় সরলরেখাটা আমরা ধরতাম এভাবে এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এন টু ইকুয়াল 0। এবার ভিন্ন কখন ধরবো, যখন হচ্ছে যুগল সরলরেখা বা একজোড়া সরলরেখা এই ধরনের কথা থাকবে। কিন্তু সমান্তরাল যখন কথাটা বলবে তখন কিন্তু এক্স এর সহগ কি হবে, সেম হবে, অর্থাৎ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন প্রাইম, অর্থাৎ কনস্ট্যান্ট দুইটা কি হবে, সমান্তরাল যুগল সরলরেখার ক্ষেত্রে কনস্ট্যান্ট দুইটা ভিন্ন আসবে। তো তাহলে এই জন্যই কিন্তু আমরা এটাকে লিখেছি। তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ, আর প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল সেটা 1 নং সমীকরণ। যেহেতু আমাদের 2 এবং 3 নং সমীকরণটা ছিল কি যুগল সরলরেখা, অর্থাৎ যুগল সমান্তরাল সরলরেখা কার, 1 নং এর, তাহলে এই যে আমাদের সরলরেখাদ্বয় অর্থাৎ সাধারণ দ্বিঘাত সমীকরণ অর্থাৎ যুগল সরলরেখাদ্বয়ের যুগল সরলরেখাটা যে ছিল 1 নং এর, তার যুগল রেখাদ্বয় হচ্ছে 2 নং এবং 3 নং। তাহলে 2 এবং 3 নংকে যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা একটা যুগল সরলরেখা হবে। এই কারণে আমরা এখানে কি করেছি, 2 এবং 3 এর যৌথ সমীকরণ বা 2 এবং 3 গুণ করে পাই। তাহলে দেখুন 2 নং সমীকরণ কি ছিল, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, আর 3 নং ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন প্রাইম ইকুয়াল, রাইট সাইডে কিন্তু 0 ছিল, 0 ইন্টু 0 মানে 0। এখন এল এক্স দ্বারা এই 3টাকে আমরা গুণ করলাম, এই 3টা পদ পেলাম, এম ওয়াই দ্বারা এই 3টাকে গুণ করলাম, এই 3টা পদ পেলাম, এবং এন দ্বারা এই 3টাকে গুণ করলাম, এই 3টা পদ পেলাম, ইকুয়াল কি 0। তো এরপরে আমাদের এল স্কোয়ার এক্স স্কোয়ার 1 নং যে সমীকরণটা ছিল সেই আঙ্গিকে মানে সাজিয়ে লিখব। প্রথমে আমরা এক্স স্কোয়ার রিলেটেড যে পদটা আছে সেটা লিখব, প্লাস এক্স ওয়াই রিলেটেড যে পদটা আছে সেটা লিখলাম। এখন এইখানে 2lm xy আসলো কোথা থেকে, এখানে lm xy আর এখানে lm xy, দুইটা যদি আমরা যোগ করি তাহলে 2lm xy প্লাস ওয়াই স্কোয়ারের যে পদটা আছে, তাহলে ওয়াই স্কোয়ার পদ কি এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো তারপরে পদটা আসবে যেটা সেটা হচ্ছে এক্স চলক বিশিষ্ট যে পদ, তাহলে এখানে এক্স চলক বিশিষ্ট পদ আছে কয়টা, 2টা, এই যে এল এন প্রাইম এক্স আর একটা আছে এল এন এক্স। তাহলে দেখুন এই দুটো থেকে যদি এক্স কমন নেই, আর একটা জিনিস কমন নেওয়া যায়, এল কমন নেওয়া যায়, তাহলে এল এক্স কমন নিলাম, থাকবে কি এন আর এন প্রাইম, তাহলে এন প্লাস এন প্রাইম ইন্টু এক্স, প্লাস সেম ওয়েতে পরবর্তীতে আমরা ওয়াই চলক সম্বলিত পদ লিখব। তাহলে ওয়াই চলক সম্বলিত পদ আছে কয়টা, 2টা, এই যে এম এন প্রাইম ওয়াই আর একটা আছে এম এন ওয়াই, তাহলে এখান থেকেও ওয়াই কমন যায় এম কমন যায়, তাহলে এম কমন নিলাম ওয়াই কমন নিলাম, থাকবে কি এন প্লাস এন প্রাইম। তো তারপরে কনস্ট্যান্ট আছে কয়টা, একটা, তাহলে প্লাস এন প্রাইম ইকুয়াল 0। এটা কিন্তু 4 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ দুইটাই কিন্তু যুগল সরলরেখার সমীকরণ। তাহলে যেহেতু দুইটাই যুগল সরলরেখার সমীকরণ, সুতরাং সমীকরণ দুইটা সেম বা এক, আমরা অভিন্ন বলতে পারি। সেই পরিপ্রেক্ষিতে আমরা কি বলেছি, 1 এবং 4 নং সমীকরণ অভিন্ন অর্থাৎ একই। সুতরাং 1 নং এবং 4 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে 1 নং এবং 4 নং সমীকরণ আমরা তুলনা করব। এখন আমরা একটু 1 নং সমীকরণটা একটু লিখে নিই আপনাদের সুবিধার্থে। 1 নং সমীকরণটা কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস সি ইকুয়াল 0। এটা ছিল আমার 1 নং সমীকরণ। এখন যেহেতু 1 এবং 4 নং সমীকরণ দুটা যুগল সরলরেখা নির্দেশিত সমীকরণ, সেই ক্ষেত্রে আমরা দুইটাকে কি করব, কম্পেয়ার করব। তাহলে 1 এবং 4 এটা কিন্তু আমার 1 নং সমীকরণ, আর এখানে 4 নং সমীকরণ কোনটা, এই যে এখানে 4 নং এই সমীকরণটা, এই যে এই সমীকরণটা। তাহলে এখন দেখুন এইখানে যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ এখানে আমরা সহগকে সমীকৃত করব, তাহলে এইখানে এক্স স্কোয়ার রিলেটেড পদ আছে কোনটা, এল স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে কোনটা এ এক্স স্কোয়ার। তাহলে দেখুন আমরা যদি সহগ সমীকৃত করি, তাহলে এ এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, এল স্কোয়ার এক্স স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে কিন্তু এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে এল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ, অথবা এ সমান এল স্কোয়ার লিখতে পারি, এ সমান কি এল স্কোয়ার। এখন কিন্তু আমরা এক্স স্কোয়ার রিলেটেড পদটা নিয়ে কাজ করেছি। আমরা যদি এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই পদ আছে কোনটা, এইটা, তাহলে এক্স ওয়াই উভয় পক্ষ থেকে বাদ গেলে 2s সমান কি লিখতে পারি, 2lm। তাহলে এই দুইটা যদি কম্পেয়ার করি, তাহলে 2s সমান লেখা যায় 2lm। উভয় পক্ষ থেকে কিন্তু 2ও কাটা যায়, তাহলে h সমান কি লেখা যায়, lm। সেমভাবে এই যে ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে, ওয়াই স্কোয়ারের সাথে সহগ আছে কি, এম স্কোয়ার। সুতরাং বি সমান কিন্তু এম স্কোয়ার লেখা যায়, বি সমান কি লেখা যায়, এম স্কোয়ার। তো তারপরে এখানে এক্স এর সহগ কত, 2g, এখানে এক্স এর সহগ কত, এই যে এটা এল ইন্টু এন প্লাস 1, তার মানে 2g সমান কিন্তু লেখা যায় এল ইন্টু এন প্লাস এন প্রাইম। তো তারপরে পদ কোনটা, 2fy, আর এখানে ওয়াই এর সহগ কত, এম ইন্টু এন প্লাস এন প্রাইম। তাহলে 2f সমান কি লেখা যায়, 2f সমান এম ইন্টু এন প্লাস এন প্রাইম লেখা যায়। তো তারপরে এন প্রাইম, আর এখানে আছে কি সি, সুতরাং সি সমান লেখা যায় হচ্ছে এন প্রাইম। 1 এবং 4 নং সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই যে এই সমীকরণগুলো আমরা পাই, অর্থাৎ এই জিনিসগুলো পাই, এ সমান এল স্কোয়ার, এইচ সমান lm, বি সমান এম স্কোয়ার, 2g সমান এল ইন্টু এন প্লাস এন প্রাইম, 2f সমান এম ইন্টু এন প্লাস এন প্রাইম, সি সমান এন ইন্টু এন প্রাইম। এগুলোকে যথাক্রমে আমি 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ প্রত্যেকটাকে আমি ইকুয়েশন দিলাম। কেন 5 থেকে শুরু করছি, কারণ এই যে আমার সর্বশেষ যে সমীকরণটা সেটা 4 নং ছিল, তাহলে পর্যায়ক্রমে আমি 10 নং পর্যন্ত সমীকরণ দিলাম। এখন আমার প্রমাণের জন্য 5 নং এবং 7 নং কি করব, গুণ করব। তাহলে 5 এবং 7, তাহলে 5 নং এবং 7 নং যদি গুণ করি, তাহলে 5 এর বাম পক্ষে কি এ, 7 এর বাম পক্ষে কি বি, তাহলে গুণ করলে কি হবে এবি। 5 এর ডান পক্ষে কি এল স্কোয়ার, 7 এর ডান পক্ষে কি এম স্কোয়ার, গুণ করলে কি হবে এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। তাহলে 5 এবং 7 গুণ করে পাই এবি সমান এল স্কোয়ার এম স্কোয়ার, এবি সমান এল এম হোল স্কোয়ার লিখতে পারি, কারণ দুইটার সাথে স্কোয়ার আছে। তাহলে এবি সমান এল এম সমান, এই যে এল এম মানে কি, আমরা কিন্তু এল এম মানে হচ্ছে এইচ, এটা কিন্তু আমরা লিখতে পারি এইচ সমান কি এল এম, তাহলে এল এম সমান কি এইচ, তাহলে এল এম এর পরিবর্তে আমরা এইচ লিখলাম, এইচ স্কোয়ার। এখানে কিন্তু সাইড নোট করা আছে 6 নং হতে। তো আমরা এইচ স্কোয়ার সমান কি লিখলাম, এবি, এইচটাকে কিন্তু এইচ স্কোয়ারকে আমরা এইচ ইন্টু এইচ লিখতে পারি, ইকুয়াল এ ইন্টু কি, এ ইন্টু বি। তো তারপরে এই এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এইচ বাই, সরি এটাকে না, এই যে বিটাকে লেফট সাইডে নিয়ে আসলে এইচ বাই বি, আর এই এইচটাকে এপাশে নিয়ে আসলে এ বাই এইচ। তাহলে এখানে দাঁড়ালো কি এ বাই এইচ ইকুয়াল এইচ বাই বি, এটাকে আমরা ধরলাম 11 নং সমীকরণ। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার, খুবই ইজি, আপনি যদি একটু বুঝতে পারেন খুবই কিন্তু ইজি। তবে হ্যাঁ, আপনাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝতে হবে জিনিসগুলো। তারপরে কি 6 নং সমীকরণ, আবার 6 এবং 9 নংকে গুণ করে পাই। তাহলে আমরা 5 এবং 7কে গুণ করে 11 নং সমীকরণ পেয়েছি। একটু যদি খেয়াল করুন, এইখানে কিন্তু আমরা 5 এবং 7কে, অর্থাৎ 5 এবং 7 নংকে গুণ করে আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি, এ ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই বি। তো এখন আমরা সমীকরণ কাকে গুণ করব, 6 নম্বরকে এবং 9 নংকে। তাহলে 6 নম্বরে কি আছে, 6 নং সমীকরণ আছে এইচ ইকুয়াল এল এম, আর 9 নং আছে কি 2f ইকুয়াল এম ইন্টু এন প্লাস এন প্রাইম। 6 এবং 9 যদি গুণ করি, তাহলে 6 এর বাম পক্ষ
ইন্টু 9 এর বাম পক্ষ, তাহলে কি হবে 2a পেজ। আর এখানে কি হবে 6 আর 9 গুণ করলে l, এখানে m আছে এখানেও m আছে, তাহলে l m স্কয়ার ইন্টু n প্লাস n প্রাইম। তাহলে দেখুন 6 এবং 9 গুণ করে পাই, গুণ করলে কি পেয়েছি 2a পেজ ইকুয়াল l m স্কয়ার ইন্টু n প্লাস n প্রাইম। এটা কয় নং সমীকরণ ধরলাম? 12 নং সমীকরণ। তো তারপরে কাকে গুণ করব? 7 এবং 8 নংকে গুণ করব। তাহলে আমরা যদি 7 এবং 8 নংকে গুণ করি, তাহলে আমার 7 এবং 8 নং কি ছিল একটু যদি দেখি, এই যে আমার 7 b সমান m স্কয়ার এবং 8 হচ্ছে কি 2g সমান l ইন্টু n প্লাস n প্রাইম। তাহলে গুণ করলে এখানে বাম পক্ষে কি হবে 2bg ইকুয়াল ডান পক্ষ হবে l m স্কয়ার ইন্টু n প্লাস n প্রাইম। তাহলে আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে কিন্তু লিখেছি, 7 এবং 8 গুণ করে পাই 2bg সমান l m স্কয়ার ইন্টু n প্লাস n প্রাইম। এটা হচ্ছে আমার 13 নং সমীকরণ। এখন এখানে দুইটা ইকুয়েশন পেয়েছি 12 এবং 13। এখন 12 এবং 13 নং সমীকরণ তুলনা করব। কেন তুলনা করতে পারি? দেখুন এখানে 12 এর রাইট সাইড এবং 13 এর রাইট সাইড কিন্তু সমান, যেহেতু এক সাইড সমান তাহলে আমরা লেফট সাইড কি সমান ধরতে পারি। তাহলে 2f(h) সমান 2bg, তাহলে উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল, f(h) সমান bg। তাহলে এইখানে কিন্তু বিটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে h/b ইকুয়াল এফটাকে পাশে নিয়ে আসলে g/f। এটা হচ্ছে আমার 14 নং সমীকরণ। এরপরে আমাদের 11 নং এবং 14 নং আমরা কম্পেয়ার করব। 11 নং কি ছিল? আমার 11 নংটা একটু দেখতে হবে। তো 11 নংটা ছিল কিন্তু এই যে এইখানে একটু যদি খেয়াল করুন, এইখানে এই যে 11 নাম্বার, এই ইকুয়েশনটা কিন্তু আমার 11 নাম্বার ছিল, a ডিভাইডেড বাই h ইকুয়াল টু h ডিভাইডেড বাই b 11 নাম্বার। আর 14 নম্বর কি h ডিভাইডেড বাই b ইকুয়াল টু g ডিভাইডেড বাই f। তাহলে দেখুন আমার এখানে একটা সাইড এখানে একটা সাইড কি সেম, সুতরাং আমরা যদি কম্পেয়ার করি তার মানে তিনটাই আমরা সমান বলতে পারি, a ডিভাইডেড বাই h ইকুয়াল h ডিভাইডেড বাই b ইকুয়াল g ডিভাইডেড বাই f। তাহলে 11 নং এবং 14 নং তুলনা করলে আমরা এই জিনিসটা লিখতে পারি, a ডিভাইডেড বাই h ইকুয়াল h ডিভাইডেড বাই b ইকুয়াল g ডিভাইডেড বাই f। এখন ডিভাইডেড আকারে থাকলে, ভাগ আকারে থাকলে সেটা অনুপাত আকারে লেখা যায়। তাহলে a/h ইকুয়াল h/b ইকুয়াল g/f। এটাই কিন্তু প্রমাণিত। এটা কিন্তু আমার কিন্তু দেখাতে বলছিল ফার্স্ট স্টেজে, কিন্তু এই জিনিসটাই আমাকে দেখাতে বলছিল প্রথম অংশে। তো সেইখানে অথবা দিয়ে আরও একটা স্টেপ ছিল, আমরা সেই স্টেপের প্রমাণটা এখন দেখব। তাহলে সেটা আমরা প্রমাণ করব 14 নং হতে। তাহলে 14 নং কি h ডিভাইডেড বাই b ইকুয়াল g ডিভাইডেড বাই f। তাহলে 14 নং হতে এই জিনিসটা লিখলাম। এখন আর গুণন করে দিলাম f(h) সমান bg। তো তারপরে কি করলাম, উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। তাহলে বর্গ করলে কি হবে f স্কয়ার h স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার g স্কয়ার। তো এখন দেখুন এইখানে এই যে f স্কয়ার লিখলাম, আর h স্কয়ারের পরিবর্তে কিন্তু আমরা ab লিখেছি। তাহলে এই abটা কোথা থেকে আসলো? আমরা কিন্তু এই যে অনুপাত থেকে h স্কয়ার সমান abটা নিয়ে আসতে পারি। এই যে এখানে যে অনুপাতটা আছে, আমরা যে প্রমাণটা করলাম এই অনুপাত থেকে, এখানে কিন্তু সাইড নোটে করা আছে জিনিসটা। তাহলে a/h ইকুয়াল h/b ইকুয়াল g/f। তাহলে আমরা প্রথম দুইটা নিয়ে কাজ করব। তাহলে a/h ইকুয়াল g না h/b, a/h ইকুয়াল h/b। তাহলে এটা আমরা ভাগ আকারে লিখতে পারি a/h ইকুয়াল টু h/b। তাহলে আর গুণন করে দিলে h স্কয়ার সমান কি আসবে? h স্কয়ার সমান কিন্তু ab আসবে। তো h স্কয়ার সমান ab আসলো, সেই h স্কয়ারের পরিবর্তে আমরা কিন্তু abটা বসিয়ে দিলাম। তাহলে f স্কয়ার ইন্টু ab ইকুয়াল টু b স্কয়ার g স্কয়ার। তাহলে এইখানে দেখুন এইখানে b স্কয়ার আছে, এখানে b আছে, তাহলে উভয় পক্ষ থেকে bb ক্যান্সেল। তাহলে এখানে থাকবে হচ্ছে a f স্কয়ার ইকুয়াল টু, এখানে b থাকবে একটা তখন bg স্কয়ার। সুতরাং a f স্কয়ার ইকুয়াল bg স্কয়ার। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি প্রথম অংশের যে অংশটা ছিল সেটা ক্লিয়ার। এখন এইখানে কিন্তু একটু বলে রাখি,
সে কথাটা হচ্ছে এইখানে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে স্টেপটা এসেছিল, এই যে এইখানে অথবা দিয়ে যদি এটা সমান সমান্তরাল সরলরেখা তো প্রমাণ করুন যে এইচ স্কোয়ার সমান এবি এবং বিজি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল 0। তাহলে ফার্স্ট আমাকে এইচ স্কোয়ার সমান এবি দেখাতে হবে। তাহলে এইখানে দেখুন আমার কিন্তু এই অনুপাতে আসার পরে, এইখানে কিন্তু অনুপাতে আসার পরে এই যে এখানে আমি সাইড নোট করেছি এই জিনিসটাকে এইখানে কিন্তু আরেকটু করতে হবে যদি আমার প্রমাণটা ওভাবে আসে। তাহলে কি করতে হবে, এইখানে আসার পরে a/g ইকুয়াল টু g/b এই জিনিসটা কিন্তু এই প্রমাণেই দেখাতে হবে। তাহলে a ডিভাইডেড বাই h ইকুয়াল টু h ডিভাইডেড বাই b। তাহলে এটাকে আর গুণন করলে এইচ স্কোয়ার সমান এবি প্রমাণের সাথে মিলিয়ে এটা করতে হবে যদি পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে কোশ্চেনটা এসেছে সেইভাবে আসে। তো তারপরে এটা তো হয়ে গেল এইচ স্কোয়ার সমান এবি। এখানে কিন্তু আর একটা প্রমাণ আসছে এটার সাথে অথবা বা কমা দিয়ে, এই যে বিজি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমার কিন্তু এইখানে অথবা দিয়ে যে জিনিসটা করেছিলাম সেটা কিন্তু এটা আসছিল, কারণ আমার প্রথম অংশে কিন্তু এইভাবে প্রমাণটা দিতে বলছে। তাহলে এইখানে কিন্তু এফ স্কোয়ার আসছে, এফ স্কোয়ার ইকুয়াল টু বিজি স্কোয়ার। তাহলে এটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি এফ স্কোয়ার, এটাকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসলে বিজি স্কোয়ার ইকুয়াল 0। জাস্ট জিনিসগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, আপনি যদি বুঝে শুনে পড়েন তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার অ্যান্সার করতে পারবেন। আশা করি ক্লিয়ার। এখানে যে আমাদের নবম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোশ্চেনটা যেভাবে এসেছে আপনারা অবশ্যই কি করতে পারবেন, এটার সলিউশন দিতে পারবেন। তার মানে এটার সলিউশনটা হচ্ছে কি, প্রথম অংশের যে সলিউশন সেই সলিউশনটাই, তবে জিনিসটাকে আরেকটু ওখান থেকে মডিফাই করতে হবে বা সাজিয়ে লিখতে হবে। কিভাবে সাজিয়ে লিখতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো তাহলে আমাদের কিন্তু এখানে যে ফার্স্ট কোশ্চেনটা, এখানে ফার্স্ট প্রমাণটা হয়ে গেল, তার মানে এই পর্যন্ত কিন্তু আমার হয়ে গেল, এত হয় পর্যন্ত। তাহলে প্রথম অংশ কিন্তু আমার ক্লিয়ার। এরপরে কিন্তু আমার কি বের করতে হবে, সমান্তরাল যে সরলরেখার তাদের মধ্যবর্তী দূরত্বটা, এই দুইটা প্রমাণ করতে হবে। এখন এই দুইটা আমরা প্রমাণ করব দ্বিতীয় অংশে আর কি। তাহলে দ্বিতীয় অংশ এখন 8 নং হতে পাই। তাহলে 8 নং সমীকরণটা কি ছিল, 8 নং সমীকরণ কিন্তু এটা ছিল, 8 নং হতে পাই। তাহলে 8 নং সমীকরণ আমি লিখলাম 2g সমান l ইন্টু n প্লাস n প্রাইম। এখন এইখান থেকে এটাকে আমি বাম পক্ষে নিয়ে আসলাম, এটাকে ডান পক্ষে নিয়ে আসলাম, সেখান থেকে আমি কি বের করলাম n প্লাস n প্রাইম ইকুয়াল 2g ডিভাইডেড বাই l। এরপরে n প্লাস n প্রাইম লিখলাম, তারপরে ইকুয়াল 2g ডিভাইডেড বাই এই যে lটাকে কি লিখলাম রুটে। তাহলে এটা কোথা থেকে আসলো, এটা কিন্তু আমরা 5 নং থেকে পেয়েছি। 5 নং কি ছিল, 5 নংটা কিন্তু ছিল a সমান l স্কোয়ার। তাহলে a সমান যদি l স্কোয়ার হয় তাহলে l স্কোয়ার সমান কি লেখা যায় a, সুতরাং l সমান কি হবে রুট ওভার a। তাহলে l এর পরিবর্তে কিন্তু আমরা রুট a লিখতে পারি, সেই জিনিসটাই আমরা এখানে করেছি। এটাকে আমরা ধরেছি 15 নং সমীকরণ। আবার 9 নং হতে পাই। তাহলে 9 নম্বর ইকুয়েশনটা কি, 9 নম্বর ইকুয়েশনটা আমার এটা ছিল 2f সমান m ইন্টু n প্লাস n প্রাইম। তাহলে m ইন্টু n প্লাস n প্রাইম সমান কি লিখতে পারি 2f। তাহলে n প্লাস n প্রাইম সমান 2f ডিভাইডেড বাই m, এই mটাকে পাশে নিয়ে আসলাম। তো n প্লাস n প্রাইম সমান 2f ডিভাইডেড বাই রুট বি। এখানেও সেম আগের মতো, এখানে আমাদের কিন্তু 7 নং ইকুয়েশন ছিল। 7 নং ইকুয়েশন কি ছিল, b সমান m স্কোয়ার। তাহলে b সমান যদি m স্কোয়ার হয় তাহলে m সমান কি রুট বি। তাহলে m এর পরিবর্তে কিন্তু আমি রুট বি লিখতে পারি। তাহলে m এর পরিবর্তে রুট বি লিখেছি, তার মানে n প্লাস n প্রাইম সমান কি আসলো আমার 2f ডিভাইডেড বাই রুট বি। এটাকে আমরা ধরলাম কত নং সমীকরণ, 16 নং সমীকরণ। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা দ্বয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনি এই দুইটা বের করলেন কেন, এই দুইটা বের করার রিজন আছে। অর্থাৎ কনস্ট্যান্ট দ্বয়ের যোগফল, সমান্তরাল সরলরেখার যে কনস্ট্যান্ট দ্বয়ের যোগফল দুইটা আমার লাগবে কখন, যখন সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব সেইখানে। একটু পরেই দেখতে পারবেন কেন আসলে আমরা এটা বের করে নিয়েছি। তো সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হয়েছে n মাইনাস n প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার। এখন এইটা বোঝানোর আগে আমি আসলে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্রটা একটু ক্লিয়ার করি আপনাদের। সমান্তরাল সরল রেখা, তাহলে ধরুন ax প্লাস by প্লাস c1 ইকুয়াল 0, এই একটা রেখা,
আর একটা রেখা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস C2 ইকুয়াল 0, এই আর একটা রেখা। সমান্তরাল সরল রেখার কিন্তু এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি থাকে, সেম থাকে, শুধু কনস্ট্যান্ট ভিন্ন থাকে, তখনই তারা পরস্পর কি হয়, সমান্তরাল হয়। এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে মডুলাস। এই যে এখানে কনস্ট্যান্ট থাকবে, ভিন্ন ভিন্ন কনস্ট্যান্টের বিয়োগফল অর্থাৎ C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এটা হচ্ছে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো এখন তাহলে আমরা আমাদের যে সমান্তরাল রেখাদ্বয় ছিল, তাহলে সমান্তরাল রেখাদ্বয় কি ছিল, একটা ছিল Lx প্লাস My প্লাস n ইকুয়াল 0, আর একটা ছিল কি Lx প্লাস My প্লাস n প্রাইম ইকুয়াল 0। এই দুইটা সমান্তরাল রেখাদ্বয় ছিল আমাদের। তাহলে এখানে কনস্ট্যান্ট কি n, এখানে কনস্ট্যান্ট কি n প্রাইম। তাহলে আমাদের এই সূত্র ধরে অর্থাৎ C1 বলতে কিন্তু আমার n আর C2 বলতে কি n প্রাইম। তাহলে দেখুন n মাইনাস n প্রাইম অর্থাৎ C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট ওভার, তাহলে এখানে x এর সহগ কত, আমার x এর সহগ কিন্তু l, তার মানে l স্কোয়ার রুট ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার, y এর সহগ m, সুতরাং আমরা লিখতে পারি রুট ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার। তো আপনাদের সুবিধার্থে সূত্রটা এখানে লেখা আছে পেন্সিল দিয়ে বোঝার জন্য। তো এখন দেখুন এই দুইটার উপরই মডুলাস, মডুলাসের মানে কি, এখানে যে মানগুলো আসবে সেই মানগুলো অবশ্যই পজিটিভ মান গ্রান্টেড হবে, তো আমরা ধরে নিই এটা পজিটিভ, সুতরাং মডুলাসটা উঠিয়ে দিই, তাহলে n মাইনাস n প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার। তো তারপরে এইখানে এই যে এই লাইনটা, এরপরে এই লাইনটা, এইখানে আমরা কি করেছি, অঙ্ক মিলানের সুবিধার্থে এখানে এটার উপরে রুট দিয়েছি, তাহলে এটার উপরে রুট দিলে এখানে স্কোয়ার দিতে হবে, রুট স্কোয়ার কাটা গেলে এটাই আসবে। এখন এটা মেলানোর কারণ হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার জন্য। আর এইখানে l স্কোয়ার এবং m স্কোয়ার, a সমান কি l স্কোয়ার, b সমান কি m স্কোয়ার এবং c মানে কি n এবং n প্রাইম। এটা কিন্তু আমরা প্রথম অংশে যখন 1 এবং 4 নং সমীকরণ তুলনা করে পেয়েছিলাম, এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়েছিলাম তখন। তাহলে l স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখেছি a এবং m স্কোয়ারের পরিবর্তে কি লিখেছি b। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো তারপরে যেটা সেটা হচ্ছে এইখানে কিন্তু আমরা সূত্রে নিতে পারি, এটাকে আমরা কিসে নিতে পারি, সূত্রে নিতে পারি। সূত্রটা কি, সূত্রটা কিন্তু হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b। এখন এই যে এখানে দেখুন এটার জন্য হচ্ছে আমরা আগে এই যে n প্লাস n প্রাইমের মানটা বের করে নিয়েছিলাম। তাহলে n প্লাস n প্রাইমের মান কত আসছিল, এখানে কিন্তু n প্লাস n প্রাইমের মান কিন্তু দুইটা আসছিল, একটু খেয়াল করুন। 8 নং থেকে একটা পেয়েছি, কত পেয়েছি 8 নং ক্যালকুলেশন করে, এই যে 8 নং ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 2g ডিভাইডেড বাই রুট a, যেটাকে আমরা 15 নং ধরেছিলাম, এবং 9 নম্বর ক্যালকুলেশন করে পেয়েছি 2f ডিভাইডেড বাই রুট b। ঠিক আছে, তাহলে n প্লাস n প্রাইম কিন্তু দুইটা মান, তাহলে দুইটা মানের জন্য আমাদের আলাদা আলাদা কাজ করতে হবে। তাহলে দেখুন ফার্স্টে আমরা বসিয়েছি 15 নং থেকে যেটা পেয়েছি, কত নং থেকে 15 নং থেকে, তাহলে n প্লাস n প্রাইম এর পরিবর্তে আমরা 15 নং থেকে 2g ডিভাইডেড বাই রুট a, আর এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার লিখে দিলাম, মাইনাস কি 4c, তো মাইনাস 4c ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b। অথবা কিন্তু আমরা 16 নংয়ে অর্থাৎ 15 এবং 16 নংয়ে, 16 নংয়ে কি পেয়েছি, 16 নংয়ে কিন্তু আমরা এটার মান আর একটা পেয়েছি n প্লাস n প্রাইম, সেটা কি 2f ডিভাইডেড বাই রুট ওভার b হোল স্কোয়ার মাইনাস 4, আর এই যে n আর n প্রাইম এটার মান কত c, সেই সিটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। এখানে কিন্তু আমাদের একটু ভুল হয়েছে, ভুলটা কি, এটা লিখেছি 8 এবং 9 হতে পায়, এটা মূলত 8 9 না, এখানে হবে 15 এবং 16, কি হবে 15 এবং 16 হতে পায়, এই যে সাইড নোডে 15 এবং 16 হতে পায়, এই কথাটা হবে। তো এখন তো তারপরে এখানে কিন্তু আমরা যে n প্লাস n প্রাইম এটা যে কিভাবে পেয়েছি, এখানে কিন্তু আবার আমরা সাইড নোট করে দিয়েছি,
সেটা হচ্ছে আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সেই কারণে আবারও কিন্তু সাইড নোট করা। এই জিনিসটা এখানে না করলেও হবে, দুইবার হয়ে গেছে, জিনিসটা এখানে দেখাতে হবে না, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য আর কি, ঠিক আছে। তো এখন এরপরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এখানে স্কোয়ার করলে এখানে কি হবে 4g স্কোয়ার, 4g স্কোয়ার, আর এইখানে রুট a কে স্কোয়ার করলে রুট a স্কোয়ারে কাটা যাবে, এ থাকবে, তাহলে রুট ওভার 4g স্কোয়ার বাই a মাইনাস 4c ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b, বা এইখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি 4f স্কোয়ার বাই p মাইনাস 4c ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস b। তো এখন এরপরে যে কাজটা, এই কাজগুলো আপনারা করতে পারবেন, এখানে হচ্ছে ক্যালকুলেশন করা, এখানে 4 কমন নিয়েছি, 4 কমন নিলে এটা হয়, নিচে যা আছে তাই। এখন 4 এর বর্গমূল কত 2, তাহলে 4 এর বর্গমূল যেহেতু 2 তাহলে কিন্তু 2 এর উপরে আর কি থাকবে না, রুট ওভার থাকবে না, 2টা বাইরে চলে আসবে, ডিভাইডেড বাই এই যে রুট ওভার a প্লাস b, আর এখানে রুট ওভার g স্কোয়ার মাইনাস ac বাই a, অর্থাৎ এটাকে আমরা লসাগু করে দিয়েছি। এখানেও 4 এর বর্গমূল হচ্ছে 2, তারপরে রুট ওভার a স্কোয়ার মাইনাস bc ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই a প্লাস b। তো এখন এইখানে আমরা যদি এই টার্মটাকে উল্টায় দেই, বা এখানেও রুট আছে এটার উপরেও রুট আছে, তাহলে হোল রুটে নিয়ে আসতে পারি, হোল রুটে নিয়ে আসে এটাকে উল্টায় দিলে এটাকে এর নিচে চলে আসবে, আর এখানে হবে জি স্কোয়ার, এই যে জি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস বি। এখানেও সেম কাজ, এখানে আমরা বি লসাগু করেছি, বি লসাগু করে এখানে দুইটার সাথে রুট আছে, হোল রুটে নিয়ে আসছি, তারপরে উল্টায় দিলে বিটার নিচে চলে আসবে বি ইন্টু a প্লাস বি, আর উপরে থাকবে হচ্ছে এফ স্কোয়ার মাইনাস বিসি। এটাই হচ্ছে দ্বিতীয় অংশের প্রমাণ প্রমাণিত। আমাদের দ্বিতীয় অংশ কিন্তু প্রমাণ হয়ে গেল। তৃতীয় অংশের প্রমাণ খুবই ইজি। তৃতীয় অংশে কি বলছে, তৃতীয় অংশে বলা ছিল যদি সরলরেখাদের সমপাতিত হয়, তবে সমপাতিত যদি হয় সরলরেখা তাহলে দুইটা কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে, যে এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল 0 হবে, আর মধ্যবর্তী দূরত্বটা কি হবে, 0 হবে রেখাদ্বয়ের, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল 0, আর রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কিন্তু দ্বিতীয় অংশে এই মাত্রই বের করলাম, তাহলে সেটা কি ছিল 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি, আর একটা কী ছিল 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কী হবে, 0 হবে। কখন, সরলরেখাদ্বয় যদি সমপাতিত হয়। তাহলে আমরা কি দুইটা 0 ধরলাম। তো তারপরে এইচ স্কোয়ার সমান এটা কি লেখা যায় এ বি, আর এইটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0। এখন 2টা গেল কোথায়, 2টা কিন্তু এই পাশে নিয়ে আসছি, তাহলে 0/2 মানে 0, আর এখানেও 2টা এই পাশে নিয়ে আসছি, 0/2 মানে কি 0। তো তারপরে এইচ স্কোয়ার সমান কি এ বি। এখন যেহেতু ফুল রুট আছে তাহলে আমরা রুটটাকে আলাদা করে লিখতে পারি, আলাদা করে লিখে এখানে আর গুণন করা, তাহলে আর গুণন করলে এই যে নিচের টার্মটা হরটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এইখানে মনে মনে কী ধরতে হবে, 1 এর সাথে এটা গুণ করলে রুট ওভার জি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল 0। এখানেও কিন্তু সেম কাজ, সর্বশেষ কি আসছে রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল 0। তো এরপরে এইচ স্কোয়ার সমান কি এ বি, আর এইখানে আমরা উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করলে জি স্কোয়ার মাইনাস এসি, আর 0কে বর্গ করলে 0ই হয়। সেই মতে এখানেও এফ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল 0 হবে, কারণ উভয় পক্ষে বর্গ কর। এখন এই লাইনের পরে এটা কিভাবে লিখলাম, তাহলে এইটা আমরা বোঝার আগে আমরা একটু নিচে সাইড নোটটা বুঝে আসি যে আসলে এটা কিভাবে আসলো। এই লাইনটা পর্যন্ত আমাদের ক্লিয়ার, এই লাইনটা আসলে কোনো সমস্যা থাকার কথা না এই পর্যন্ত। এরপরের লাইনটা এখানে কিভাবে আসলো, এইটা দেখুন, এইখানে আমার ফার্স্টে কি আছে, এখানে এইচ স্কোয়ার সমান এবি, আর একটা কি আছে জি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল 0। তাহলে এই দুইটা ইকুয়েশন নিয়ে আমরা কম্পেয়ার করব। তাহলে এইচ স্কোয়ার সমান কি এবি, তাহলে এ সমান কি লেখা যায় এইচ স্কোয়ার বাই বি, এখানে আছে কি জি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল কি 0, তাহলে জি স্কোয়ার সমান এসি, তাহলে এ সমান কি লেখা যায় জি স্কোয়ার বাই সি। তাহলে দেখুন এখানে ডান পক্ষে এ, তাহলে দুইটাকে আমরা কি সমান বলতে পারি, অর্থাৎ এইচ স্কোয়ার বাই বি ইকুয়াল টু জি স্কোয়ার বাই সি। তাহলে এই জি স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসলে কি হবে, এইচ স্কোয়ার বাই জি স্কোয়ার ইকুয়াল টু বি বাই সি। সহজ কথা আর গুণন করে চিন্তা করেছি আর কি। তো তারপরে আমরা এইখানে তাহলে কি কাজটা করেছি, তাহলে সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই জি স্কোয়ার ইকুয়াল বিসি। কোনটা, এই ইকুয়েশন আর ইকুয়েশন, প্রথম দুইটা ইকুয়েশন কম্পেয়ার করে এই জিনিসটা লেখা যায়, এবং এখানে 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন কম্পেয়ার করে এটা লেখা যায় জি স্কোয়ার বাই এফ স্কোয়ার ইকুয়াল টু এ বাই বি। তাহলে এটা কীভাবে দেখুন, জি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল 0, তাহলে জি স্কোয়ার বাই এ সমান কী লেখা যায় সি,
এসিটাকে যদি এই পাশে আনি তাহলে প্লাস হবে, তাহলে সি রেখে এটাকে এ পাশে নিয়ে আসলে ভাগ আর ভাগ আকারে আসবে আর কি, জি স্কোয়ার বাই এ ইকুয়াল সি। সেই মতো এটা যদি করি সি সমান কী পাবে, এফ স্কোয়ার বাই বি। তাহলে এখানে ডান পক্ষে কিন্তু সি, সুতরাং দুইটা সমান লিখতে পারি, অর্থাৎ জি স্কোয়ার বাই এ ইকুয়াল টু এফ স্কোয়ার বাই বি। তো এখন এখানে তাহলে কি লেখা যায়, জি স্কোয়ার বাই এফ স্কোয়ার ইকুয়াল টু এ বাই বি। সেই জিনিসটাই কিন্তু আমরা এই দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করে, অর্থাৎ টোটাল 3টা ইকুয়েশনকে কম্পেয়ার করে আমরা এই দুইটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। তো এরপরে এখানে যদি আর গুণন করি তাহলে সি এইচ স্কোয়ার ইকুয়াল কী হবে, বিজি স্কোয়ার। এখানে আর গুণন করলে কি হবে, বিজি স্কোয়ার ইকুয়াল এ এফ স্কোয়ার। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের সি এইচ স্কোয়ার ইকুয়াল কি বিজি স্কোয়ার, আবার বিজি স্কোয়ার সমান কি এফ স্কোয়ার। তাহলে দুটাকে কম্পেয়ার করলে 3টাই সমান লেখা যায়, সুতরাং এ এফ স্কোয়ার ইকুয়াল বিজি স্কোয়ার ইকুয়াল সি এইচ স্কোয়ার। এটাই প্রমাণিত, এটা 3য় অংশের প্রমাণ। আশা করি ক্লিয়ার। এখন এইখানে অথবা যে 3 নম্বরের যে প্রশ্নটা ছিল, যেটা শিক্ষক নিবন্ধন পরীক্ষার 12ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছিল, সেখানে কিন্তু এইখানে উল্লেখ করা ছিল এইচ স্কোয়ার বাই বি ইকুয়াল টু জি স্কোয়ার বাই সি এবং এফ স্কোয়ার বাই বি ইকুয়াল টু জি স্কোয়ার বাই এ। তাহলে এই প্রমাণের ক্ষেত্রে কোনটুকু লিখতে হবে, এই প্রমাণের ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে আমার এই যে এইটা লেখার পরে আমরা বিটাকে কিন্তু এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমার কি দাঁড়াবে, জিনিসটাকে একটু ধরিয়ে দেই। এই পর্যন্ত আসার পরে আমার কি আসছে, এইচ স্কোয়ার এইচ স্কোয়ার বাই জি স্কোয়ার ইকুয়াল পি বাই সি। আর একটা কি আসছে, জি স্কোয়ার বাই এফ স্কোয়ার সমান এ বাই বি। তাহলে আমাদের 12তম শিক্ষক নিবন্ধনে যেটা আসছে এখান থেকে কি জিনিসটা করতে হবে, তাহলে বিটা আমরা নিচে নিয়ে আসি, এইচ স্কোয়ার বাই বি, আর এখানে কি লেখা যায়, জি স্কোয়ার বাই সি। এখানে কি লিখতে পারবো আমরা, জি স্কোয়ার বাই এ ইকুয়াল এফ স্কোয়ার বাই বি। এই জিনিসটাকে অর্থাৎ এই টার্মটাকে এইভাবে লেখা হয়েছে। তার মানে আমরা এইটুকু করে এ পর্যন্ত লিখলেই চলবে। সেই ক্ষেত্রে আমাদের 12তম শিক্ষক নিবন্ধনে যে কোশ্চেনটা এসেছে, এই যে আমাদের এই টার্মটা পর্যন্ত আমাদের লিখতে হবে। এখন সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ লিখতে হবে না? অবশ্যই এইখানে 12তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটার জন্য আপনাকে প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশের এ পর্যন্ত করে এই লাইনটা লিখতে হবে। আশা করি ক্লিয়ার।